আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে এইচএসসি রসায়নের ২য় পত্রের ২য় চ্যাপ্টার জৈব যৌগের নামকরণের পাঠটুকু নিয়ে আলোচনা। জৈব যৌগের নামকরণ ৩ ভাবে করা যায়। আমরা শিখেছিলাম সাধারণ পদ্ধতিতে এবং উদ্ভূত বা জাত পদ্ধতিতে শিখেছিলাম। এবং এখন বর্তমানে যে প্রচলিত এবং সবচেয়ে বহুল ব্যবহৃত যে নামকরণটা আছে বা নাম যেই প্রচলিত যে ব্যবহৃত নামগুলো করা হয় সেগুলো মেইনলি আইউপ্যাক বা জেনেভা পদ্ধতিতে করা হয়। আজকে সেগুলোর রুলস এবং কিভাবে অ্যাপ্লাই করা হয় দেখার পর অ্যালকেন, অ্যালকেল হ্যালাইড, অ্যালকিন এবং অ্যালকাইন এর নামকরণ করার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। গত ২ দিনে আমরা সাধারণ পদ্ধতি, কমন বা ট্রিভিয়াল সিস্টেম এবং হলো আমাদের বলা যায় উদ্ভূত বা জাত বা ডেরিভেট সিস্টেম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হলো আইউপ্যাক বা জেনেভা পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ। এখন আমরা শিখব আইউপ্যাক, আইউপ্যাক বা জেনেভা পদ্ধতিতে জেনেভা পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ। তো আইউপ্যাক বা জেনেভা পদ্ধতিতে আমরা অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক উভয় ধরনের যৌগের নামকরণ করতে পারবো। আচ্ছা, তাহলে আইউপ্যাক পদ্ধতিতে কয় ধরনের যৌগের নামকরণ করা যাবে? আমরা ২ ধরনের যৌগের নামকরণ করতে পারবো। ১ নম্বর হলো অ্যালিফেটিক, ২ নম্বর হচ্ছে আমাদের অ্যারোমেটিক। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধরনের যৌগেরই আইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করা যাবে। ঠিক আছে? তো প্রথমে আমরা অ্যালিফেটিক নিয়ে আলোচনা করব। অ্যালিফেটিক যেটা এইভাবে লিখি আমরা, অ্যালিফেটিক যৌগের নামকরণ। তাহলে সুন্দর দেখা যাবে, দেখেন। আইউপ্যাক পদ্ধতিতে আইউপ্যাক পদ্ধতিতে অ্যালিফেটিক জৈব যৌগের নামকরণ। ওকে, আবারও বলতেছি, আইউপ্যাক পদ্ধতিতে
আমরা অ্যালিফেটিক জৈব যৌগের আমরা কি করবো ভাইয়া, নামকরণ করার চেষ্টা করবো। তো যখন এটা করার চেষ্টা করবো তখন আমরা আগে এটার একটা বেসিক সূত্র শিখে নিব। নামকরণ ইকুয়াল টু হচ্ছে হলো পূর্বপদ বা প্রিফিক্স বা শাখা পদ, ঠিক আছে, যাই বলেন। তো এটাকে আমরা ১ নম্বর দিয়ে, মানে এটা আমরা সর্বশেষ আলোচনা, মানে নামের শুরুতে এটা থাকলো, এটা আমরা আলোচনা করবো হলো, এখন নামকরণ করবো ৩ নম্বরে। ওকে, তারপর কি থাকবে আমাদের প্রধান অংশ, কি থাকবে প্রধান অংশ বা মূল পদ, প্রধান অংশ, স্ট্রিম বা মূল পদ। এটাকে আলোচনা করবো আমরা সবসময় ১ নম্বরে, হ্যাঁ। এবং এটা নিয়ে যত কথাবার্তা হবে আমাদের বেশিরভাগ সময়, এটাকে খুব ভালো করে বুঝতে পারলে, মানে প্রধান অংশ ধরতে পারলে বাকি নামকরণ করা বেশ সহজ হয়ে আসবে আমাদের জন্য। সর্বশেষ হচ্ছিল আমাদের পরপদ, সাফিক্স বা কার্যকারীমূলক পদ, বাকি আমাদের কার্যকারী মূলক পদ। ওকে, তো এটা নিয়ে আমরা আলোচনা করবো ২ নম্বরে। দেখেন, তো নামকরণের প্রথমে যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে প্রধান অংশ নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মূল পদ নিয়ে, তারপর হচ্ছে আমাদের পরপদ নিয়ে, এবং সর্বশেষ আমরা পূর্বপদ নিয়ে আলোচনা করবো। তো নামকরণ শিখার যে, শিখার পূর্বে কিছু বেসিক রুলস আছে সেগুলো আমরা একটু জেনে নিই। আইইউপ্যাক পদ্ধতিতে অ্যালিফ্যাটিক যৌগের নামকরণের ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম। ওকে, এক কথা হচ্ছে কিছু সাধারণ নিয়ম আমাদের জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ১ নম্বর হচ্ছে আমাদের প্রধান শিকলের মাঝে প্রধান শিকলের মাঝে প্রথম বন্ধনী রাখা যাবে না। প্রথম বন্ধনী রাখা যাবে না। যদি থাকেও, যদি থাকে, তাহলে প্রথম বন্ধনীকে তুলে দিয়ে প্রথম বন্ধনীকে
তুলে দিয়ে কার্বন কার্বন বন্ধন আকারে দেখাতে হবে। ওকে, আচ্ছা। 2 নম্বর কি বলতেছে খেয়াল করেন, প্রথম বন্ধনীর মাঝে অ্যালকাইল মূলক থাকলে প্রধান শিকলের মাঝে, প্রধান শিকলের মধ্যে বা প্রধান শিকলের ভিতরে যে প্রথম বন্ধনীর মাঝে, হ্যাঁ, প্রথম বন্ধনীর মাঝে অ্যালকাইল মূলক আর হচ্ছে জেনারেলি অ্যালকাইল মূলক বুঝায়, এটা হচ্ছে মিথাইল মূলক C2H5, এটা হচ্ছে ইথাইল মূলক C3H7, C3H7, এটা হচ্ছে প্রোপাইল মূলক অ্যাটসেপ্টা। অ্যালকাইল মূলক থাকলে তাদেরকে শাখা হিসেবে গণ্য করতে হবে। তাদেরকে শাখা মূলক হিসেবে গণ্য করতে হবে। ওকে, তাহলে প্রথম বন্ধনীর মাঝে অ্যালকাইল মূলক থাকলে তাদেরকে শাখা মূলক হিসেবে গণ্য করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আচ্ছা, সাথে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, গণ্য করতে হবে এবং একই সাথে একাধিক একাধিক কার্বন বিশিষ্ট একাধিক কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলকগুলোকে গুলোকে ভেঙে লিখতে হবে। ওকে, এক্সাম্পল হিসেবে আমরা এখানে বলতে পারি, দেখেন, ধরেন এখানে আমাদের CH3 আছে, তাহলে এক কার্বন আছে যেহেতু সেটাকে আর ভাঙতে হবে না। কিন্তু এরকম যদি থাকতো C2H5, তাহলে এটাকে কিভাবে লিখতাম আমরা? CH2CH3। ওকে, আবার যদি এরকম থাকতো C3H7, মানে প্রোপাইল মূলক হইতো, তাহলে এটাকে কিভাবে লিখতাম? CH2 আর হচ্ছে আমাদের CH3। এভাবে করে আমরা একটার পর একটা লিখে যেতে পারতাম, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে আমাদের প্রধান সাইকেলকে কি করতে হবে? প্রথম প্রধান সাইকেলের মাঝে কোনো বন্ধনী রাখা যাবে না। তারপর কথা হচ্ছে প্রধান সাইকেলের মাঝে যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে তাকে শাখা ধরতে হবে, এবং একাধিক কার্বন যুক্ত যদি অ্যালকাইল মূলক থাকে তাদেরকে ভেঙে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা,
তিন নম্বর কথা হচ্ছে, তিন নম্বর যে বেসিক রুলসটা আছে আমাদের, প্রথম বন্ধনীর মাঝে প্রথম বন্ধনীর মাঝে মিথিলিনমূলক মিথিলিনমূলক মানে হচ্ছে বন্ড CH2 বন্ড, ঠিক আছে, বন্ড CH2 বন্ড মিথিলিনমূলক থাকলে তাদেরকে প্রধান শিকলের অংশ হিসেবে গণ্য করতে হবে। ওকে, আচ্ছা, তারপর আমাদের কি আছে, প্রধান শিকল নির্ণয় করতে হবে। প্রধান শিকল নির্ণয় করতে হবে। যে শিকলে যে শিকলের কার্বন সংখ্যা শর্ত মেনে শর্ত মেনে সর্বাধিক হবে সেই শিকলকে প্রধান শিকল ধরতে হবে। ওকে, সেই শিকলকে আমাদের প্রধান শিকল ধরতে হবে। আচ্ছা, তারপরে কি আছে, নাম লেখার সময় জৈব যৌগের জৈব যৌগের নাম লেখার সময় সংখ্যার মাঝে কমা এবং সংখ্যা নামের মাঝে সংখ্যা নামের মাঝে হাইফেন দিতে হবে। ওকে, এই যে পাঁচটা রুলস বলছি এগুলো বেসিক, এটা সব জৈব যৌগের ক্ষেত্রে মানে গুরুত্বপূর্ণ। তো চলুন একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
একটা মিথাইল মূলক আছে CH3, তারপর এখানে একটা CH আছে, তারপর আমাদের আছে বন্ড দিয়ে ব্রেকেট দিয়ে CH2 আছে, ঠিক আছে, তাও CH2 আছে আমাদের তিনটা, ধরে এটা আবার বন্ড, তারপর এখানে একটা CH আছে, তার সাথে আছে C2H5, ওকে, তারপর আছে CH, তার সাথে ব্রেকেট দিয়ে আছে একটা Cl, তারপর আবার আছে CH, তার সাথে ব্রেকেট দিয়ে আছে একটা CH3 এবং আরেকটা ব্রেকেট দিয়ে আছে C3H7, ওকে। তো এটাকে যদি আমরা এই রুলস গুলো অনুসারে ভাষা কি কি করতে চাই, সাজাতে চাই, তাহলে দেখেন কি হবে। প্রথমে দেখেন আমাদের ব্রেকেটের ভিতরে যে আছে তাকে না, যে ব্রেকেটের বাইরে আছে তাকে লিখতে হবে। এখানে আমি লিখলাম CH, ওকে। CH লেখার পর দেখেন প্রথম কার্বনে যদি শাখামূলক থাকে, আবার বলতেছি প্রথম কার্বনের সাথে যদি ব্রেকেট দিয়ে শাখামূলক থাকে, তাহলে তার মাঝে একটিকে সামনে লিখতে হয়, একটিকে কোথায় লিখতে হয়, সামনে লিখতে হবে। মানে এটা প্রথম কার্বন বলতে এটা যে কোনো এক পার্শ্বের কার্বনের সাথে যদি শাখামূলক থাকে, তাহলে বড় অংশটাকে, যে কোনো বড় অংশ দুটো যদি সমান হয়, যে কোনো একটাকে সামনে লিখতে হয়। আর যদি কোনোটা বড় থাকে তাহলে বড় অংশটাকে সামনে লিখতে হয়, এটা হচ্ছে সুবিধার্থে। আরেকটাকে CH3 এখানে দিয়ে দিলাম, তো আমাদের এইটুকুর কাজ শেষ। তারপর দেখেন CH2 আছে তিনটা, তো আমরা আগেই বলেছিলাম মিথিলিন মূলক থাকলে তাদেরকে প্রধান শিকলের অংশ হিসেবে গণ্য করতে হবে। তাহলে কয়টা আছে CH2, একটা CH2, দুইটা CH2, তিনটা CH2। আচ্ছা, CH2 দেওয়া শেষ। এবার আমাদের আছে CH, দেখেন এরপর আমাদের আছে CH, আচ্ছা দিলাম। তারপর দেখেন CH এর সাথে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইথাইল মূলক আছে, ইথাইল মূলককে ভেঙে লিখতে হবে। আমরা আগেই বলেছি একাধিক কার্বনযুক্ত অ্যালকাইল মূলক থাকলে তাদেরকে ভেঙে লিখতে হবে, CH2 CH3, ওকে। আচ্ছা, এটা লিখলাম। তারপর আমাদের দেখেন আবার আছে CH, সাথে আছে Cl, তাহলে Cl শাখামূলক হিসেবে চলে আসবে। তারপর আছে আমাদের আবার CH। এবার দেখেন দুইটা শাখামূলক আছে, একটা CH3 মিথাইল মূলক, একটা হচ্ছে প্রোপাইল মূলক। তো বলছি পার্শ্ব কার্বনের যদি শাখামূলক থাকে তাহলে তাদের বড় অংশটাকে সামনে লিখতে হয় এবং ভেঙে লিখবো। দেখেন C3H7 কে লেখা যায় CH2 CH2 CH3, ওকে। এই যে C3H7 কে আমরা এটাকে ভেঙে লিখলাম, ঠিক আছে, CH2 CH2 CH3, এই CH এর সাথে আর একটা মিথাইল মূলক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমাদের বেসিক রুলস গুলো কাজে লাগাতে হবে। তো বন্ধনী ভাঙা দেখলাম, মিথাইল মূলক কিভাবে প্রধান শিকলের অংশ হয় দেখলাম, হ্যাঁ। তো একাধিক কার্বন যুক্ত অ্যালকাইল মূলক হলে কিভাবে ভাঙতে হয় সেটা দেখলাম। তারপর হচ্ছে আমাদের সর্বাধিক শিকলকে প্রধান শিকল, যেমন দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা, আর এবার যে তুলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তার মানে দেখেন আমাদের সবচেয়ে বড় শিকল, এই যে আমরা প্রধান শিকল আমরা নির্ণয় করা শিখে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তো নামের আমরা মেইনলি বেসিক কিছু রুলস নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের আলোচনা করতে হবে হলো প্রধান অংশ নিয়ে, হ্যাঁ, নামের প্রধান অংশ নিয়ে। চলেন আমরা পরবর্তী পেজে যাই। প্রধান অংশ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা দেখেন, প্রধান অংশের ভিতরে আমাদের আসলে থাকবে কি কি অংশ। এখানে মেনলি আমাদের থাকতেছে হলো কার্বন সংখ্যার রোমান নাম, কার্বন সংখ্যার রোমান নাম, প্লাস এন বা এন বা অবস্থান নাম্বার সহ
সহ ইন বা অবস্থান নাম্বার সহ অবস্থান নাম্বার সহ আইন। ওকে, এই হলো আমাদের মোটামুটি বলা যায় প্রধান অংশের কাজ। তো এবার আমাদের কার্বন সংখ্যার রোমান নাম জানতে হলে কার্বন সংখ্যার রোমান এটা প্রধান অংশের, তাহলে আমাদের আগে প্রধান শিকল নির্ণয় করতে হবে। চলো আমরা প্রধান শিকল নির্ণয় করার চেষ্টা করি। এখানে আমাদের প্রথম কাজ হলো প্রধান শিকল নির্ণয়ের নিয়ম। প্রধান শিকল নির্ণয়ের নিয়ম। আবার বলতেছি, প্রধান শিকল নির্ণয়ের নিয়ম। ঠিক আছে? তো এখন প্রধান শিকল যখন নির্ণয় করতে যাব, তখন আমাদের সবার আগে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এখানে কার্বন যুক্ত কোনো কার্যকারীমূলক আছে কি। তো সবার আগে খেয়াল করতে হবে কি, কার্বন যুক্ত কার্যকারী মূলক থাকলে ঘটনাগুলো কি ঘটবে সেগুলো আমাদের দেখার চেষ্টা করবো। ঠিক আছে? কার্বন যুক্ত কার্যকারীমূলক থাকলে, তো এখানে প্রথমে যদি এরকম হয়, একটি কার্বন যুক্ত মানে কার্বন যুক্ত কার্যকারীমূলক একটি থাকলে, কার্বন যুক্ত কার্যকারীমূলক একটি থাকলে কার্বনযুক্ত কার্যকারীমূলক একটি থাকলে কি হবে, কার্বনযুক্ত কার্যকারী মূলকটি যে বৃহৎ শিকলের অংশ হবে, যে বৃহৎ শিকলের অংশ, সেই বৃহৎ শিকলকে সেই বৃহৎ শিকলকে প্রধান শিকল ধরতে হবে। ওকে, কার্বনযুক্ত কার্যকারীমূলক একটি থাকলে তাহলে সে কার্বনযুক্ত কার্যকারীমূলকের যে বৃহৎ শিকলের অংশ, সেই বৃহৎ শিকলকে প্রধান শিকল ধরতে হবে। চলুন এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি আমরা একটা। ধরুন এখানে আমাদের CH3, এখানে CH2, CH, এখানে আমাদের CHO, CH2, CH2, CH3। এখন দেখেন আমরা যদি নাম্বারিং করতে চাই, মানে কার্বন প্রধান শিকল দেখতে চাই, তো দেখেন এখান থেকে আমরা জানি যে বৃহৎ শিকলের অংশ, হ্যাঁ, সবচেয়ে বেশি কার্বন যে শিকলে থাকবে সেটা হচ্ছে আমাদের প্রধান শিকল। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তার মানে আমাদের হওয়ার কথা ছিল এইটা, তাই না? কিন্তু দেখেন আমাদের শর্ত কি বলছে,
যদি কার্বনযুক্ত কার্যকারীমূলক থাকে তাহলে কিন্তু শুধু কার্বন বেশি হইলেই হবে না। হ্যাঁ, কারণ আমাদের এখানে দেখেন একটা কার্বনযুক্ত কার্যকারীমূলক আমাদের চলে আসছে। তাহলে এইটাকে সহকারে বৃহৎ হইতে হবে। তো এটাকে সহকারে বৃহৎ যদি গুনতে চাই ১, ২, ৩, ৪, এই পাশে ৪ টা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, এ পাশে ৫ টা হচ্ছে। তাহলে আমাদের প্রধান শিকল কোনটা ভাইয়া? এই যে ব্রেকেট দিয়ে যেটা ক্লোজ করে দিয়েছি সেটুকু হচ্ছে আমাদের বৃহৎ শিকল। ওকে? আশা করি বুঝতে পেরেছেন। তারপরে চলেন এবার যদি এরকম থাকে কার্বনযুক্ত কার্যকারীমূলক ২ টি থাকলে, যদি এরকম হয় কার্বনযুক্ত কার্যকারীমূলক ২ টি থাকলে কি হবে? উভয় কার্যকারীমূলক উভয় কার্যকারীমূলক মূলক উভয় কার্যকারীমূলক যে বৃহৎ শিকলের অংশ আবার বলতেছি উভয় কার্যকারীমূলক বা ২ টা কার্যকারীমূলক যে বৃহৎ শিকলের অংশ সেই বৃহৎ শিকলকে প্রধান শিকল ধরতে হবে। ঠিক আছে? আবার বলতেছি ২ টা কার্যকারীমূলক যদি থাকে, কার্বনযুক্ত কার্যকারীমূলক ২ টা থাকে, তাহলে সেই ২ টাই যে বৃহৎ শিকলের অংশ সেটাকে আমাদের কি করতে হবে? প্রধান শিকল ধরতে হবে। ওকে? চলেন দেখি। একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে CH3, CH2, CH, COOH, CH2, COOH। খেয়াল করে দেখেন, আমি যদি সোজা নেই তাহলে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা হচ্ছে। হ্যাঁ? কিন্তু একটা আমাদের কি কার্বনযুক্ত কার্যকারীমূলক শাখাতে চলে যাচ্ছে। যেটা কোনোভাবেই শর্তের সাথে মিলছে না। আমাদের শর্ত কি বলছে? ২ টা যদি থাকে তাহলে ২ টাকেই প্রধান শিকলে রাখতে হবে। তো দেখেন ২ টাকে প্রধান শিকলে রাখতে হলে আমাদের এইভাবে প্রধান শিকলটা নিতে হচ্ছে। যদিও আমাদের কার্বন সংখ্যা কয়টা হচ্ছে? ৪ টা হচ্ছে। ১ টা ২ টা ৩ টা ৪ টা যেভাবে বলেন ১ টা ২ টা ৩ টা ৪ টা। কিন্তু তারপরে আমাদের এইটাকেই নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে বেশি দিয়ে কথা না, শর্ত সহ আমরা দেখেন একটু খেয়াল করে দেখেন আমরা লিখেছিলাম যে সিকলের কার্বন সংখ্যা শর্ত মেনে সর্বাধিক হয়। শর্ত মেনে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। শর্ত মেনে সর্বাধিক হয়। সেটা হচ্ছে আমাদের প্রধান শিকল। এরপর আমাদের যদি কি থাকে? ২ এর অধিক মানে কার্বনযুক্ত কার্যকারী মূলক ২ এর অধিক থাকলে, কার্বনযুক্ত কার্যকারী মূলক ২ এর অধিক থাকলে, কার্বনযুক্ত কার্যকারী মূলক যদি ২ এর অধিক থাকে তাহলে আমাদের কি হবে দেখেন ঘটনাটা। কার্যকারী মূলকগুলোকে প্রধান শিকলের অংশ হিসেবে মানে কার্যকারী যে মূলকগুলো থাকবে, কার্যকারী মূলকগুলোকে প্রধান শিকলের অংশ হিসেবে গণ্য না করে
বাকি কার্বন শিকলগুলোকে বাকি কার্বনগুলোকে প্রধান শিকলের অংশ হিসেবে ধরতে হবে। বাকি কার্বনগুলোকে প্রধান শিকলের প্রধান শিকলের অংশ হিসেবে ধরতে হবে। প্রধান শিকলের অংশ হিসেবে ধরতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের মূল কথা যে একাধিক মানে দুইয়ের অধিক কার্যকারী মূলক থাকলে তখন আমরা ওই কার্যকারী মূলকগুলোকে আমরা প্রধান শিকলের অংশ হিসেবে না ধরে আমরা কি ধরবো, না গণ্য না করে বাকি কার্বনগুলোকে প্রধান শিকলের অংশ হিসেবে ধরবো। চলুন আমরা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। ধরেন এখানে সি ডাবল এইচ আছে, CH2, CH2, CH, COOH, এখানে আমাদের আছে CH2, এখানে আছে COOH। খেয়াল করে দেখেন আমাদের তিনটা কার্বনযুক্ত কার্যকারী মূলক আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, মানে দুইয়ের যেহেতু অধিক হয়েছে তাহলে এদের সবাইকে আমরা কি দিয়ে দিব, প্রধান শিকলের অংশ ধরবো না। তাহলে বাকি মাঝখানে যারা আছে, বাকি মাঝখানের গুলোকে আমরা প্রধান শিকল ধরবো। তাহলে আমাদের ধরেন এইটা হচ্ছে যে ব্রেকেট যেটুকু দিয়ে দিলাম ডট ডট দিয়ে, সেটা হচ্ছে আমাদের প্রধান শিকল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে ১ নম্বর রুলস আমরা পড়লাম। এবার ২ নম্বর রুলস যদি এরকম হয়, কার্বনবিহীন কার্যকারী মূলক থাকলে, এবার যদি কার্বনবিহীন কার্যকারী মূলক থাকে তখন ঘটনাটা কি ঘটবে আসলে? কার্বনবিহীন কার্বনবিহীন কার্যকারী মূলক কার্বনবিহীন কার্যকারী মূলকটি যে কার্বনের সাথে যুক্ত থাকবে যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটি যে বৃহৎ শিকলের অংশ, যে বৃহৎ শিকলের অংশ সেই বৃহৎ শিকলকে প্রধান শিকল, সেই বৃহৎ শিকলকে আমাদের প্রধান শিকল ধরতে হবে। ওকে, চলুন একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি আমরা। CH3, CH2, CH, CH2, CH3, CH, OH, CH2, CH2, CH3। খেয়াল করেন এই যে আমাদের কার্বনবিহীন যে কার্যকারী মূলক OH টা আছে, সে যেই কার্বনের সাথে যুক্ত
সেই কার্বনটা যে বৃহৎ শিকলের অংশ। খেয়াল করে দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। মানে আমি চাইলেও ১, ২, ৩, ৪, ৫ এভাবে নিতে পারবো না, হ্যাঁ? কারণ কি? আমাদের এইটা সহই নিতে হবে। তাহলে আমাদের দেখেন এইটা সহ আমাদের সবচেয়ে বৃহৎ শিকল আসতেছে হলো আমাদের এইটা। নিচ থেকে গুনলে ওই ৭ টাই আসে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। এদিক দিয়ে ৭ টাই আসে। তো আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ? এখন একটু করে ভালোভাবে বুঝে রাখেন। এটা আসলে মুখস্থ করার বিষয় না। ৪-৫ বার পড়ে এবং উদাহরণগুলো দেখে বুঝে যখন আমরা নামকরণ প্র্যাকটিস করতে যাব তখন দেখবেন একেবারেই আমাদের সহজ লাগতেছে। হ্যাঁ? তো আমাদের কার্বনবিহীন কার্যকরী মূলক থাকলে এই হচ্ছে আমাদের রুলস। চলেন এবার অ্যালকিন এবং অ্যালকাইন থাকলে সেটা কি হবে দেখি। আচ্ছা, অ্যালকিন এবং অ্যালকাইনকে সর্বদা সর্বদা প্রধান শিকলের প্রধান শিকলের মাঝে রাখতে হবে। মানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে কোনোভাবে আমরা প্রধান শিকলের বাইরে দিতে পারবো না। আবার বলতেছি, অ্যালকিন অ্যালকিন মানে কি আমাদের দ্বিবন্ধন, অ্যালকিন মানে হচ্ছে আমাদের দ্বিবন্ধন এবং অ্যালকেন মানে কি ত্রিবন্ধন। অ্যালকিন এবং অ্যালকাইনকে সর্বদা প্রধান শিকলের মাঝে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। চলুন একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরেন এখানে আমাদের CH3 আছে, সি আছে, এখানে ডাবল বন্ড দিয়ে এখানে CH2 আছে, এখানে আছে আমাদের আবার CH2, এখানে আছে আমাদের আবার এখানে আমাদের একটা CH2 আছে, এখানে আছে আমাদের CH2, CH3। এবার আমরা যদি শিকল নির্ণয় করতে চাই, দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে ৬টা হইতেছে। কিন্তু দেখেন আমাদের কোনোভাবেই দ্বিবন্ধন বাদ দিয়ে শিকল নির্ণয় করা যাবে না। তাহলে দেখেন তো এটাকেও রাখতে হবে, এটাকেও রাখতে হবে। তার মানে আমাদের প্রধান শিকল হচ্ছে এইটা। ১, ২, ৩, ৪, ৫। যদিও ৫টা হইতেছে, তারপর আমাদের এইটাকেই প্রধান শিকল ধরতে হবে। ঠিক আছে? তো আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই প্রধান শিকল কি সোজাই নিতে হবে? না, বিষয়টা এরকম না। প্রধান শিকল ব্যাকা তারা যেভাবে ইচ্ছা সেভাবে হইতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান শিকল। ঠিক আছে? এ হলো আমাদের প্রধান শিকল। আচ্ছা, তারপরে চলেন আমাদের মোটামুটি প্রধান শিকল নির্ণয়ের যে ব্যাপার স্যাপার গুলো আছে, প্রধান অংশের প্রধান শিকল নির্ণয়ের ব্যাপার স্যাপার গুলো আমরা একটু দেখতে পেরেছি। এবার চলেন আমরা দেখবো হলো এবার আমরা দেখবো প্রধান শিকলের কার্বন সংখ্যা নাম্বারিং এর নিয়ম। কি দেখবো আমরা? প্রধান শিকলের কার্বন সংখ্যা নাম্বারিং এর নিয়ম। এই নাম্বারিংটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনে যখন আসবে
তখন এই নাম্বারিংটা নিয়ে অনেকে বেশিরভাগ মানুষই প্যাচ লাগায়। তো নাম্বারিংটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো আমরা। চলেন শুরু করি। এই ক্ষেত্রে ১ নম্বরে আমাদের কার্বনযুক্ত যদি কি থাকে? কার্বনযুক্ত কার্যকারী মূলক থাকলে, যদি এরকম থাকে কার্বনযুক্ত কার্যকারী মূলক থাকলে, তো কথা হচ্ছে কার্বনযুক্ত কার্যকারী মূলক যদি একটা থাকে, কয়টা থাকে? কার্বনযুক্ত কার্যকারী মূলক একটি থাকলে কি হবে সেটাই দেখব। যদি কার্বনযুক্ত কার্যকারী মূলক ওই একটি থাকলে, তাহলে আমাদের কার্বনযুক্ত কার্যকারী মূলকের কার্বনকেই ১ নম্বর কার্বন ধরতে হবে। তাহলে এই কার্বনযুক্ত কার্যকারী মূলকের কার্বনকেই ১ নং কার্বন ধরতে হবে। ওকে? তো চলুন একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে CH3, CH2, COOH আছে। তাহলে আমাদের ১ নম্বর কার্বন কোনটা হবে ভাইয়া? অবশ্যই কার্বনযুক্ত কার্যকারী মূলকটা হচ্ছে আমাদের ১ নম্বর কার্বন, এটা ২ নম্বর কার্বন, এটা ৩ নম্বর কার্বন। ওকে? তো এরকম যদি হয় কার্বনযুক্ত কার্যকারী মূলক দুটি থাকলে, কার্বনযুক্ত কার্যকারী মূলক যদি দুটি থাকে, কার্বনযুক্ত দুটি কার্যকারী মূলক থাকলে যে কোনো এক পার্শ্বের কার্বনযুক্ত দুটি কার্যকারী মূলক যদি থাকে, কার্বনযুক্ত দুটি কার্যকারী মূলক থাকলে যে কোনো এক পার্শ্বের কার্বন যুক্ত কার্যকারী মূলককে যে কোনো এক পার্শ্বের কার্বনযুক্ত কার্যকারী মূলককে ১ নং কার্বন ধরলেই হবে। মানে যদি দুইটা কার্বনযুক্ত কার্যকারী মূলক থাকে একই, হ্যাঁ, কার্বনযুক্ত দুটি একই কার্যকারী মূলক থাকলে, এখানে একটা একই লাগাই দিই, একই কার্যকারী মূলক থাকলে যে কোনো এক পার্শ্বের কার্বনযুক্ত কার্যকারী মূলককে ১ নং কার্বন ধরলেই হবে। ওকে? চলুন একটা এক্সাম্পল দিই আমরা। যেমন ধরেন COOH, এখানে CH2, এখানে CH2, এখানেও CH2, আর এখানে একটা আমাদের আছে CH3। ওকে? ও CH3 না, এখানে আমাদের হবে COOH, এখানে আমাদের হবে COOH। দেখেন দুই পাশে আমাদের একই কার্যকারীমূলক কার্বনযুক্ত একই কার্যকারীমূলক আছে, যে কোনো এক পাশ থেকে ধরলেই হবে। আমি সাধারণত ডান পাশ থেকে ধরি। তো চলেন তাহলে আমাদের এইটাকে আমি যদি ১ ধরি, এটা হচ্ছে ২, এটা হচ্ছে আমাদের ৩, এটা হচ্ছে ৪, এটা হচ্ছে আমাদের ৫ নম্বর কার্বন। ওকে? আচ্ছা, এবার যদি এরকম হয়
কার্বনযুক্ত কার্যকারীমূলক 2-এর অধিক থাকলে ঘটনাটা কি ঘটবে দেখেন। তখন কার্বনযুক্ত কার্যকারী মূলকগুলোকে বাদ দিয়ে বাকি কার্বনগুলোকে শর্তানুসারে শর্তানুসারে নাম্বারিং করতে হবে। ওকে, চলুন একটা এক্সাম্পল দেখে ফেলি আমরা। ধরেন এখানে CHO আছে, এখানে CH2, এখানে CH, এখানে আবার CHO আছে, এখানে আরেকটা CHO আছে। এখন দেখেন, আমরা যদি যেহেতু 3টা আছে একই রকম কার্বনযুক্ত কার্যকারীমূলক, তো সবগুলো আমাদের বাদ দিয়ে দিতে হবে। এগুলো একটা হবে না প্রধান অংশের ভিতরে। এবং নাম্বারিং করার ক্ষেত্রে দেখেন এই পাশ থেকে ধরলে প্রথম পাওয়া যাচ্ছে, মানে 1 নম্বর কার্বনে একটা পাওয়া যাচ্ছে, আর এই পাশ থেকে ধরলে 1 নম্বর কার্বনে 2টা পাওয়া যাচ্ছে। তাহলে এই পাশ থেকে আমরা 1 ধরবো এবং 2 ধরবো। শাখামূলক যে পাশ থেকে বেশি পাওয়া যাবে, আমরা শিখব শাখামূলকের নিয়মের ক্ষেত্রে যে পাশ থেকে বেশি পাওয়া যাবে সেই পাশ থেকে 1 নম্বর কার্বন ধরতে হয়। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা দেখলাম কার্বনযুক্ত কার্যকারী মূলক থাকলে সে তখন নাম্বারিং এর নিয়মগুলো কি কি। ঠিক আছে, এবার যদি আমি বলি কার্বনবিহীন কার্বনবিহীন কার্যকারীমূলক থাকলে, যদি এরকম হয় কার্যকারীমূলক আছে বাট আমাদের কি নেই, কার্বনযুক্ত নয় মানে কার্বনবিহীন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন। কার্যকারী মূলকটি প্রধান শিকলের যে পার্শ্ব থেকে আগে পাওয়া যাবে সেই পার্শ্বের প্রথম কার্বনকে 1 নং কার্বন ধরতে হবে। ওকে, আবার বলতেছি, কার্যকারী মূলকটি প্রধান শিকলের যে পার্শ্ব থেকে আগে পাওয়া যাবে সেই পার্শ্বের প্রথম কার্বনকে 1 নং কার্বন ধরতে হবে। চলুন একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি আমরা, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। CH3, CH2,
সিএইচ, এখানে একটা ওএইচ আছে, আর এখানে আমরা CH3 আছে। এবার খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের কার্বন বিহীন কার্যকারী মূলক। তো এইটা প্রধান শিকলের, এইটা হচ্ছে আমাদের যদি প্রধান শিকল হয়, প্রধান শিকলের কোন পাশ থেকে আগে পাওয়া যাচ্ছে দেখেন, এই পাশ থেকে ধরলে 1 আর 2 নম্বরে, আর এই পাশ থেকে ধরলে 3 নম্বরে। তাই আমাদের নাম্বারিং করার ক্ষেত্রে এটা হবে 1 নম্বর কার্বন, 2, এটা 3, এটা 4। আশা করি বুঝতে পেরেছেন। চলো আমরা নেক্সট পেজে যাই। এবার আমাদের কথা হচ্ছে 3 নম্বর যে নাম্বারিং করার যে শর্তটা, শাখামূলক হিসাবে হিসাবে অ্যালকাইল মূলক থাকলে, আবারও বলতেছি, যদি এরকম হয় শাখামূলক হিসেবে অ্যালকাইল মূলক থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন, শাখামূলকগুলোর অবস্থানের শাখামূলকগুলোর অবস্থানের যোগফলের মান যোগফলের মান যে পাশ থেকে ছোট হবে সেই পার্শ্বের প্রথম কার্বনকে 1 নং কার্বন ধরতে হবে। ওকে, চলুন একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি আমরা। CH3, তারপর আছে আমাদের CH2, তারপর আছে আমাদের আবার একটা CH, এখানে একটা CH3, তারপরে আমাদের এখানে আবার একটা CH আছে, সেটা এখানে আরেকটা CH3 আছে, তারপর এখানে একটা CH, আর এখানে আমাদের CH2, CH3। তারপর দেখেন এখানে আমাদের একটা আছে হলো, আচ্ছা এখানে আমাদের H দিব না আমরা, দেখেন এখানে আমাদের H টা না দিয়ে এখানে একটা CH3 দেই, আর উপরে আরেকটা CH3 দেই। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে প্রথমে প্রধান শিকল নির্ণয় করা, ঠিক আছে। আমরা দেখেন 1 2 3 4 5 6 এভাবে গেল 6টা। হ্যাঁ, 1 2 3 4 5 6 এভাবে গেল 6টা। 1 2 3 4, তাহলে 4 হবে না। 1 2 3 4 5, এটা হবে না। 1 2 3 4 5 6 7, তার মানে এইভাবে আমি 7টা পাচ্ছি, 6টাও বাদ। তো অন্য কোনো ভাবে যাওয়া যাচ্ছে কিনা দেখেন তো। 1 2 3 4 5 6 হচ্ছে না, তার মানে আলটিমেটলি আমাদের এই 7টাই হচ্ছে সবচেয়ে বৃহৎ। ওকে, আচ্ছা আমি প্রধান শিকল করেছি, এবার আমরা নাম্বারিং করবো। ধরেন আমরা লেফট সাইড থেকে যদি নাম্বারিং করতে চাই, লেফট সাইড থেকে নাম্বারিং করলে তার মানে এটা যে 1 2 3 4 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের 7। দেখেন আমাদের শাখা মৌলগুলো কোথায় কোথায় আছে, 3-এ আছে একটা, প্লাস 4-এ আছে আর একটা, তারপর প্লাস 5-এ আছে 2টা। খেয়াল করছেন? দেখেন আবারও বলতেছি যে 3-এ আছে একটা, 4-এ আছে একটা, 5-এ আছে এই যে একটা মিথাইল মূলক, এই যে আর একটা মিথাইল মূলক, তাহলে 2টা। তাহলে আলটিমেটলি আমাদের হচ্ছে হলো কত, 17। এবার আমি যদি রাইট সাইড থেকে দেখতে চাই, তাহলে আমাদের নাম্বারিং করতে হবে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7।
তাহলে এবার দেখেন তো রাইট সাইড থেকে তাহলে 3 নম্বরে আছে আমাদের 2টা, 3 প্লাস 3। তারপর আমাদের 4 নম্বরে আছে একটা, আর 5 নম্বরে আছে একটা। তাহলে আমাদের আলটিমেটলি দেখেন তো কত আসতেছে, 10 আর 5 এ 15। তার মানে আমাদের বড় হচ্ছে এইটা। তার মানে উপরে যেহেতু বড়, তো বড়টা থেকে ধরবো না, আমরা নাম্বারিং করবো কোন পাশ থেকে, রাইট সাইড থেকে। আমাদের নাম্বারিং রাইট সাইড থেকে, লেফট সাইড থেকে আমাদের হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা রাইট সাইড থেকে নাম্বারিং করবো, তাহলে তাহলে আমাদের নাম্বারিংটা কোন পাশ থেকে হবে, রাইট সাইড থেকে। যে হলুদ যে নাম্বারিংটা আছে সেটা আমাদের হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যদি এরকম হয়, শাখামূলকগুলোর অবস্থানের যোগফলের মান যোগফলের মান উভয় দিক থেকে সমান হলে ওজন থিওরি প্রয়োগ করতে হবে। ওকে, ধরুন একটা আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে বিষয়টা কি হইতেছে। CH3, তারপরে আছে আমাদের CH2, তারপরে আছে আমাদের তো এখানে এখানে CH, এখানে আছে আমাদের C2H5, তারপরে এখানে আমাদের আছে হলো CH, এখানে একটা CH3 আছে, তারপর আবার একটা CH2, CH3 আছে। ওকে, চলেন এবার আমরা যদি নাম্বারিং করি, প্রথমে লেফট সাইড থেকে নাম্বারিং যদি করি, খেয়াল করেন লেফট সাইড 1, 2, 3, 4, 5, 6। আপনি চাইলে এবার এখান থেকে ধরতে পারেন যে 1, 2, 3, 4, 5, 6, মানে এখানে ধরলেই হবে লেফট সাইড থেকে। মানে এটা যেহেতু এটার এটা সমান, তাই আমি সোজাটাই ধরলাম। আমাদের এটা হচ্ছে প্রধান শিকল, আর এটা আমরা আগে ক্লোজ করে নিই। আচ্ছা, তো দেখেন 3 নাম্বারে আছে একটা, আর 4 নাম্বারে আছে একটা, তার মানে 7টা। এবার যদি আমি রাইট সাইড থেকে করি, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এবার দেখেন রাইট সাইড থেকে যদি আমি করি, তাহলে এই পাশ থেকে আমাদের 3 নাম্বারে আছে একটা, আর 4 নাম্বার আছে একটা, তার মানে 7। তার মানে এই দুইটাই হচ্ছে আমাদের কি, ইকুয়াল হয়ে যাচ্ছে। তো ইকুয়াল হয়ে গেলে আমাদের কি থিওরি ইউজ করতে হবে বলছি, ওজন থিওরি। তো ওজন থিওরির জন্য মাস বরাবর কি করে দিতে হবে, আমাদের কেটে দিতে হবে। এবার ওজন দেখেন ভর, এই পাশের ভর কত আর এই পাশের ভর কত আমরা বের করব। এখানে এই পাশের ভর আছে, কার্বন আছে কটা, 4টা, 4 গুণন 12। হাইড্রোজেন আছে কটা, 3টা, 4টা, 6টা, 3টা, 9টা, 9 গুণন 1। আলটিমেটলি আমাদের হচ্ছে 4 12 48, আর 9 হচ্ছে আমাদের কত, 4 12 48, তো 9 মানে 50 57, 57 হচ্ছে আমাদের এই পাশে। আর এই পাশে দেখেন কার্বন আছে 1টা 2টা 3টা 4টা 5টা, 5 গুণন 12 প্লাস হাইড্রোজেন আছে কটা, 5টা, একটা 6টা, 6টা 2টা, আমাদের 8টা 8টা 3টা 11টা, 11টা ইন্টু 1 ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে 5 এবং 60 আর 71। দেখছেন, তো আমাদের যে পাশে বড়, ঠিক আছে, ওজন থিওরি প্রয়োগ করতে হবে। তো ভর যে পাশে বেশি সেই পাশের প্রথম কার্বনকে 1 নম্বর কার্বন ধরতে হবে। এটা আমরা মনে রাখবো কি, ভর
ভর যে পার্শ্বের বেশি সেই পার্শ্বের প্রথম কার্বনকে ১ নং কার্বন ধরতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এবার আমাদের ১ নম্বর কার্বনটা কোন পাশ থেকে ধরতে হবে? অবশ্যই আমাদের কোন সাইড থেকে? লেফট সাইড থেকে, কারণ এই পাশ থেকে বড়। আরেকটা শর্টকাট আপনাদের আমি শিখিয়ে দিই। এখানের ক্ষেত্রে আমাদের শর্টকাটটা মনে রাখবেন যে ২ পাশ থেকে সমান হয়ে গেলে যে পার্শ্বের কার্বন সংখ্যা বেশি সেই পার্শ্বের প্রথম কার্বনকে ১ নং কার্বন ধরতে হবে। দেখেন এটা আমি বুঝিয়ে দিই। দেখেন এই পাশে আমাদের কার্বন ছিল কটা? ৫ টা। এই পাশে আমাদের কার্বন ছিল কটা? এই পাশে যদি আমি কার্বন গুনি, এই পাশে কার্বন ছিল ৫ টা। আর এই পাশে আমাদের কার্বন ছিল কটা দেখেন তো? এই পাশে কার্বন ছিল ৪ টা। বুঝতে পারছেন তো? যে পাশে কার্বন বেশি সেই পাশে প্রথম কার্বনকে ১ নম্বর কার্বন ধরবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে? তো এবার যদি এরকম হয়, এবার আমাদের শিখতে হবে অ্যালকিন এবং অ্যালকাইনের নিয়ম। অ্যালকিন এবং অ্যালকাইনের নিয়ম। এটা যদি এরকম হয়, প্রধান শিক্ষকের প্রধান শিকলের যে পাশ থেকে অ্যালকিন মানে দ্বিবন্ধন বা অ্যালকাইন অর্থাৎ ত্রিবন্ধন আগে পাওয়া যাবে, যাবে সেই পাশের প্রথম কার্বনকে ১ নং কার্বন ধরতে হবে। ওকে, চলুন আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। CH3 CH ডাবল বন্ড CH, তারপর হচ্ছে C ট্রিপল বন্ড CH। দেখেন দ্বিবন্ধনটা বাম পাশ থেকে ২ নম্বর কার্বনে পাওয়া যাচ্ছে, আর ত্রিবন্ধনটা ডান পাশ থেকে প্রথম কার্বনে পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের নাম্বারিং করার ক্ষেত্রে যেটা আগে পাওয়া যাবে ১, ২, ৩, ৪, ৫। আশা করি বুঝতে পেরেছেন। যেই পাশ থেকে আগে পাওয়া যাবে সেই পাশ থেকেই আমরা কি করব? প্রথম কার্বন ধরে নিব। ঠিক আছে? আরেকটা দেখাই চলেন। এরকম যদি হয় CH2 ডাবল বন্ড CH ট্রিপল বন্ড C CH। এবার খেয়াল করেন
দ্বিবন্ধনটা বাম পাশ থেকে প্রথম কার্বনে পাওয়া যাচ্ছে, কিন্তু ত্রিবন্ধনটা ডান পাশ থেকে দ্বিতীয় কার্বনে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে তাহলে আমরা যেটা আগে পাবো, দ্বিবন্ধনটা যেখান থেকে আগে পেয়েছি সেখান থেকে ধরবো 1 2 3 4 5। তো এখানে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন যদি প্রধান শিকড়ের সমান দূরত্বে অবস্থান করে। আমরা বলতেছি, দেখেন শিকলের প্রধান শিকলের উভয় পাশ থেকে অ্যালকিন দ্বিবন্ধন বা অ্যালকাইন ত্রিবন্ধনমূলক গুলো সমান দূরত্বে পাওয়া যায়, তাহলে যে পাশ থেকে অ্যালকিনমূলক আগে পাওয়া যাবে, যাবে সেই পাশে প্রথম কার্বনকে সেই পাশে প্রথম কার্বনকে 1 নং কার্বন ধরতে হবে। ওকে, সেই পাশে প্রথম কার্বনকে কি করতে হবে? 1 নং কার্বন ধরতে হবে। চলুন একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। এখানে CH2 ডাবল ওয়ান, CH2 C111 CH। খেয়াল করেন, বাম পাশ থেকে ডাবল বন্ড আগে পাওয়া যাচ্ছে এবং ডান পাশ থেকে ট্রিপল বন্ড আগে পাওয়া যাচ্ছে, 1 নম্বর কার্বনে পাওয়া যাচ্ছে। তাহলে দুইটাই 1 নম্বর কার্বনে, তাহলে অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে আমরা দ্বিবন্ধনটাকে প্রায়োরিটি দিব। দ্বিবন্ধন যে পাশ থেকে আগে পাওয়া যাবে সেই পাশের প্রথম কার্বনকে 1 নম্বর কার্বন ধরবে। 1 2 3 4 5। এই ছিল আমাদের মোটামুটি প্রধান অংশ নিয়ে কথাবার্তা। হুম, আশা করি আমি বুঝাতে কিছুটা হলেও সক্ষম হয়েছি। যদি না বুঝে থাকেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা, এবং যে যে জায়গায় সমস্যাগুলো আছে সেগুলো আমাদেরকে বলবেন। আমরা আপনাদেরকে বোঝানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। ঠিক আছে? এবং আমার জায়গা থেকে আমি সর্বাত্মক চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো চলেন এবার আমরা পরবর্তী যেটা আছে আমাদের 2 নম্বরে আলোচনা করব পরপর নিয়ে, সেটা নিয়ে আমরা চলে যাই সেটাতে। পরবর্তী পেজ। পরপথ, বা এটার একটা নাম কি? কার্যকারী মূলক পদ, বা এটাকে বলা যায়, আরেকটা কি বলা যায়? সাফিক্স বলা যায়, সাফিক্স। ওকে। দেখেন, এখানে যে রুলস গুলো আছে আমরা একটু বোঝার চেষ্টা করব। যে কার্যকারী মূলক একটি থাকলে, কার্যকারী মূলক একটি থাকলে
তখন আমাদের কি হবে? কার্যকারী মূলকের প্রধান নাম কার্যকারী মূলকের প্রধান নাম প্রধান নামের শেষে শেষে অবস্থানের নাম্বার সহ বসাতে হবে। ওকে, তাহলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অবস্থান নাম্বার প্লাস নাম, বা আবার কোথাও কোথাও দেখা যায় এরকম নাম প্লাস অবস্থান নাম্বার। ওকে, তো আমরা মেইনলি অবস্থান নাম্বার প্লাস নাম এইটা শেখার চেষ্টা করবো সবসময়। এইটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটা শিখবো। চলুন একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি বিষয়টাকে কি আসলে। ধরেন এরকম হলো CH3 CH2 COOH, তাহলে এটার নাম কি হচ্ছে? হ্যাঁ, এটা হবে আমাদের 1 নম্বর প্রধান শিকল, এটাই 2 নম্বর 3 নম্বর, আর প্রধান শিকল আমাদের এটাই, তাই না? এই যৌগটার নাম কি হবে দেখেন তো। প্রথমে হবে প্রোপ, প্রধান অংশ প্রোপ। দেখেন তারপর কি আছে, কয় নম্বর কার্বনে উইক অ্যাসিড আছে? 1 নম্বর, প্রোপ 1 উইক অ্যাসিড। এটাকে কোথাও কোথাও দেখবেন প্রোপানোয়িক অ্যাসিড 1 বলা যায়, প্রোপানোয়িক অ্যাসিড 1, বা ডাইরেক্ট প্রোপানোয়িক অ্যাসিড বলা যায়। কোথাও কোথাও ডাইরেক্ট প্রোপানোয়িক অ্যাসিড লেখা থাকে, প্রোপানোয়িক অ্যাসিড। আশা করি কিছুটা হলো বুঝাতে পেরেছি আপনাদেরকে। 2 নম্বর যদি এরকম হয়, একাধিক কার্যকারীমূলক, একাধিক একই কার্যকারীমূলক থাকলে, একাধিক একই কার্যকারী মূলক থাকলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? নামের প্রধান অংশ প্রধান অংশ প্লাস ডাই বা ট্রাই, 2টা থাকলে ডাই, 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা, ঠিক আছে, প্লাস কার্যকারী মূলকের প্রধান নাম। ওকে, কার্যকারী মূলকের প্রধান নাম। আচ্ছা, এক্সাম্পল হিসাবে দেখি আমরা একটা জিনিস, চলেন। এখানে যদি এরকম থাকে যে
সি ডাবল এইচ আছে, এখানে আমাদের আছে ধরেন CH2, আর এখানে আবার একটা COOH আছে। তো দেখেন যে কোনো এক পাশ থেকে আমাদের নাম্বারিং করলেই হবে। এটা হচ্ছে আমাদের প্রধান শিকল, ধরেন 1, 2, 3। তো এটার নাম কি হবে দেখেন তো, প্রো 1, 3, ঠিক আছে। আচ্ছা, নামের প্রধান অংশ, এখানে আমাদের একটু কথা আছে, অবস্থানের নাম্বারটা দিতে হবে আমাদের। দেখেন এখানে এখানে আমাদের কি দিতে হবে, অবস্থান নাম্বার প্লাস ডাই, ট্রাই বা টেট্রা, ঠিক আছে, প্লাস এখানে আমাদের হবে, আবার একটু মুছে নিই এখানে, তাহলে এখানে হবে আমাদের কার্যকারী মূলকের প্রধান নাম, কার্যকারী মূলকের প্রধান নাম। ওকে, প্রো অবস্থান কত কত আছে, 1 আর 3 আছে 1, 3, কয়টা আছে 2টা, তাই ডাই, ডাই, আর কার্যকারী মূলকের নাম কি, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ঠিক আছে। এই ছিল আমাদের কথাবার্তা, ডাই ওইক অ্যাসিড। আচ্ছা, তারপর যদি দেখেন এরকম থাকে, একাধিক আচ্ছা, একাধিক ভিন্ন কার্যকারীমূলক থাকলে একাধিক ভিন্ন কার্যকারীমূলক থাকলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কার্যকারীমূলকের সক্রিয়তা সিরিজ অনুসারে উপরের কার্যকারী মূলকটির প্রধান নাম এবং বাকি কার্যকারী মূলকগুলোর গুলোকে শাখা নাম হিসেবে গণ্য করতে হবে। ওকে, চলো একটা এক্সাম্পল দেখি।
ধরেন আমাদের এখানে আছে CH3, CH, এখানে একটা OH আছে, তারপর আছে আবার একটা CH, এখানে একটা আছে NH2, আর এখানে আছে COOH। তো প্রধান সিকল আমাদের এইটা। ওকে, নাম্বারিং করার ক্ষেত্রে অবশ্যই কোনটা কার্বন যুক্ত কার্যকারী মূলক হবে সেটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো দেখেন বাকি দুইটা শাখামূলক আছে আমাদের, একটা হচ্ছে হাইড্রক্সি, এটা হচ্ছে H, একটা হচ্ছে NH2, এটার নাম হচ্ছে অ্যামিনো, মানে হচ্ছে A। এটাকে যদি আমি নামকরণ করতে চাই, প্রথমে আমাদের কি লিখতে হবে? প্রধান অংশ বিউট, লিখলাম বিউট। কত আছে? 1 উইক অ্যাসিড আছে, 1 উইক বিউট, 1 উইক অ্যাসিড। ওকে, তারপর দেখেন দুইটা আমাদের শাখামূলক হয়ে গেছে, একটা হচ্ছে হাইড্রক্সি আর একটা হচ্ছে অ্যামিনো। তাহলে কত অ্যামিনো দেখেন তো? 2 অ্যামিনো। আর কি আছে আমাদের? 3 হাইড্রক্সি বিউট 1 উইক অ্যাসিড। এই ছিল আমাদের পরপদ বা কার্যকারী মূলক পদ নিয়ে কথাবার্তা। 2 নম্বরের যে পাঠটুকু নিয়ে আমরা আলোচনা করলাম নামের। এবার আমাদের সর্বশেষ 3 নম্বর যে পাঠটুকু, সেটা হচ্ছে আমাদের পূর্বপদ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটাকে বলা যায় পূর্বপদ বা শাখা পদ বা প্রিফিক্স, যাই বলেন না কেন, এই হলো আমাদের জিনিস। তো এখন আমাদের দেখতে হবে হলো এখানে কি কি রুলস আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। 1 নম্বরে একই একই ধরনের একাধিক শাখামূলক থাকলে, যদি এরকম হয় একই ধরনের একাধিক শাখামূলক যদি থাকে, তাহলে আমাদের কি হবে? শাখামূলকগুলোর শাখামূলকগুলোর অবস্থানের নাম প্লাস ডাই, দুটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা, চারটা যদি থাকে টেট্রা, প্লাস মূলকের শাখা নাম, মূলকের শাখা নাম। ওকে, চলেন দেখি একটা এক্সাম্পল, দেখলে আশা করি বুঝতে পারবো। যেমন ধরেন এখানে আমাদের আছে হলো CH3, তারপরে আছে CH, এখানে আরেকটা CH3, এখানে আরেকটা CH, এখানে আরেকটা CH3, আর সামনে আরেকটা CH3। খেয়াল করেন দিক দিয়ে গণেন, আমরা 4টা পাবো সর্বোচ্চ। তাহলে এটাকে আমরা ধরলাম প্রধান শিকল। এবং দেখেন আমরা যদি নাম্বারিং করে ফেলি, দুই পাশ থেকে যেহেতু সমান, 2 3 যোগফল 5, এ পাশে 2 3 যোগফল 5, এবং মহাজন থিওরি করলেও সমান হচ্ছে, তখন যে কোনো এক পাশ থেকে করবে 1 2 3 4। ওকে, তাহলে এটার নাম কি হবে আমাদের? দেখেন 4 বিউট। আর যেহেতু একক বন্ধন আছে তাই বিউটেন, বিউটেন। আর দেখেন কোথায় কোথায় আছে মিথাইল মূলক, এই দুইটার নাম হচ্ছে আমাদের মিথাইল। এম এম, কি হবে? 2 3 ডাই মিথাইল বিউটেন। দেখেন এটা একসাথে লেখাটাই ভালো। তো আমরা এখন যেহেতু আমরা প্রথম থেকে আমরা এখনো ভালো করে শিখিনি, তাই আমরা প্রধান অংশ আগে লিখবো, ফাঁকা থাকুক, আমরা অভ্যাস করে নিই। তারপর দেখবেন যখন আমরা প্র্যাকটিস করতে করতে শিখে ফেলবো, তখন সামনে পিছনে
যে কোনো এক পাশ থেকে শুরু করলেই হবে, তখন দেখবেন সবকিছুই সহজ লাগতেছে। কিন্তু এখন যদি আগে শাখা পদ লিখতে চান, আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তাই আগে আমরা মূল পদ লিখে নিব, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন, যদি ভিন্ন একাধিক শাখামূলক থাকে, ভিন্ন একাধিক শাখামূলক থাকলে কি হবে দেখেন। আচ্ছা, শাখামূলকগুলোর অবস্থানের নাম শাখামূলকগুলোর অবস্থানের নাম্বার, সরি টু সে অবস্থানের নাম্বার, এটাও নাম্বার হবে। ওকে, অবস্থানের নাম্বার প্লাস শাখামূলকগুলোর শাখামূলকগুলোর ইংরেজি নামের ইংরেজি নামের প্রথম বর্ণমালার বা প্রথম অক্ষরের অক্ষরের ক্রমানুসারে লিখতে হবে। ওকে, চলুন একটা এক্সাম্পল দেখি আমরা। CH3, CH, এখানে আমাদের আছে CH3, তারপর দেখেন একটা আছে CH2, তারপরে আছে CH, এখানে আছে C2H5, এখানে আছে CH2, তার কাছে আছে CH3। দেখেন এটা নাম্বারিং করলে, যে পাশ থেকে আমরা নাম্বারিং করি, যদি আমরা বাম পাশ থেকে নাম্বারিং করি 2 এবং 4 পাওয়া যাচ্ছে, ঠিক সিমিলারলি যদি আমি ডান পাশ থেকে নাম্বারিং করে 3 এবং 5 পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের, যেহেতু আমাদের দেখেন তো এখানে কোন পাশ থেকে আমরা নাম্বারিং করবো, খেয়াল করে দেখেন। এটা হচ্ছে আমাদের, যদি এই পাশ থেকে করি 2 নম্বরে আর 4 নম্বরে, মোট 6। আর যদি আমি ডান পাশ থেকে করি তাহলে 3 আর 5 8 হচ্ছে। তার মানে আমাদের ছোট হচ্ছে কোন পাশ থেকে, এই পাশ থেকে। এটা 1 2, এটা আমরা নাম্বারিং এর ক্ষেত্রে দেখিয়ে দিয়ে আসছি। আমরা একটু পিছনের স্লাইড গুলো দেখলেই বুঝতে পারবেন যে নাম্বারিংটা কিভাবে করেছি। আবারও বলতেছি, দেখেন এই যে 2 নম্বরে আছে, আর আছে 3, এই দেখেন 4 নম্বরে, তারপর 5 6। খেয়াল করে দেখেন, তাহলে আমাদের 2 আর 4 হয় 6, কিন্তু উল্টা পাশ থেকে যদি করতাম 1 2 3, 3 নম্বরে আসলে একটা, 4 5, 5 নম্বরে একটা 8 হইতো। তাই আমরা বাম পাশ থেকে করেছি। ওকে, প্রধান শিকল কোনটা দেখেন তো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তার মানে আমরা সোজাটা ধরলেই পারি, এটা হচ্ছে আমাদের প্রধান শিকল। ওকে, এবার দেখেন শাখামূলক গুলো আছে কোনটা। একটা আছে এম মিথাইল, আর একটা আছে ইথাইল। তো এই যৌগটার নাম কি হবে দেখেন তো আমাদের, বলতে পারি হেক্স। আর যেহেতু একক বন্ধন আছে তাই হেক্সেন। আর কত নম্বর কার্বনে ইথাইল আছে দেখেন, ই আর এম, তার ভিতরে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে ই আগে, তাই আমাদের 4 ইথাইল আর 2 মিথাইল হেক্সেন। ওকে, এই ছিল আমাদের মোটামুটি নামকরণের জন্য যে বেসিক রুল গুলো, সেগুলো আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনাদের জন্য, যদি আমাদের এই পেজ থেকে যে ছাড়া ভিডিওগুলো আপনাদের বিন্দু পরিমাণ উপকারেও আসে, তাহলে আপনারা আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওগুলোর কথা জানাবেন এবং নিজেরা শেয়ার করবেন, এবং নিজেরা একটা করে হলেও কমেন্ট করবেন,
হ্যাঁ? এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকে, সেখানে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সেখানে আমাদেরকে আপনাদের মতামতগুলো জানাবেন। আপনাদের মতামতগুলো যদি না জানান, তাহলে আমরা বুঝতে পারবো না আসলে আমাদের কোন জায়গায় উন্নতি করার প্রয়োজন। ঠিক আছে? তো এবং আপনারা এই যে আমাদের পুরো কোর্সটি ফ্রি আকারে দেওয়া থাকতেছে। আমরা এর বিনিময়ে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না। আপনারা শুধুমাত্র আমাদের এই পোস্টগুলোতে লাইক, ঠিক আছে? কমেন্ট করবেন। সেই কমেন্টগুলো অবশ্যই আমাদের পরামর্শ স্বরূপ হবে। মানে শুধু না কমেন্ট করার কোনো দরকার নেই। আপনারা আমাদেরকে জানাবেন যে আসলে কি উন্নতি করা দরকার। ঠিক আছে? এবং একই সাথে যদি আপনাদের ভালো লাগে এবং কোনো সমস্যা না হয়, তাহলে আমাদের ভিডিওগুলোকে আপনাদের নিজের আইডি গুলোতে শেয়ার করার মাধ্যমে আশেপাশের বন্ধু-বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আর অ্যালকেন, অ্যালকাইনের নামকরণ বা অ্যালকাইল হ্যালাইডের নামকরণগুলো করতে পারলাম না। কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। তাই আজকে এই পর্যন্তই। দোয়া করি সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।